ডিয়ার স্টুডেন্ট, আমি তুষারকান্তি ব্যানার্জি, প্রভাষক পদার্থবিজ্ঞান, পলাশবাড়ি কলেজ, নীলফামারী। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের গাণিতিক সমাধানে দেখব কার্নোট চক্রের একটি উদ্দীপকের মাধ্যমে চারটি বোর্ড। দেখো, একটা সিলেট 19, যশোর 17, রাজশাহী 15, বরিশাল 15 সালের যে কোশ্চিনগুলো আছে সেগুলোর আমরা সমাধান করব। তো শুরুতে আমাদের গ এবং গতে যে চারটি বোর্ডের প্রশ্ন হয়েছে সেগুলো 1 নম্বরে দেওয়া আছে, 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে এবি অংশের কৃতকাজ নির্ণয় করো। 2 নম্বর দেওয়া আছে, উদ্দীপক অনুসারে তৃতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। 3 নম্বর দেওয়া আছে, উদ্দীপক অনুসারে কার্নো ইঞ্জিনের তাপীয় দক্ষতা নির্ণয় করো, অর্থাৎ কর্মদক্ষতার কথা বলা হয়েছে। 4 নম্বরে দেওয়া আছে, উদ্দীপকে পূর্ণ চক্রে সম্পাদিত কাজ নির্ণয় করো। আমাদের ঘতে দেওয়া আছে যে উদ্দীপকে কার্নো চক্র কি না, মানে এই উদ্দীপকটি আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি কার্নো চক্র কি না তা এন্ট্রপি পরিবর্তনের মাধ্যমে বিশ্লেষণ করো। দেখো, এই ঘয়ের সঙ্গে 4-এর একটা সুন্দর সম্পর্ক আছে। এখানে দেওয়া আছে উদ্দীপকের প্রতিটি ধাপে এন্ট্রপি বিশ্লেষণ করো। তাহলে এন্ট্রপির পরিবর্তনের মাধ্যমে কার্নো চক্র কিনা আর এন্ট্রপি বিশ্লেষণ করো, মোটামুটি একই ধরনের কোশ্চিন এবং উত্তরটা কিন্তু সেম, জাস্ট খালি কোশ্চিনের প্যাটার্নটা হচ্ছে ভিন্ন। তারপরে বলা আছে যে অথবা উদ্দীপকের চক্রটি প্রত্যাবর্তী কিনা যাচাই করো। এখন এই উদ্দীপকের যে চক্রটি আছে সেটা প্রত্যাবর্তী কিনা সেটা যদি আমরা এন্ট্রপি পরিবর্তনের মাধ্যমে 0 পাই তাহলে বুঝতে পারবো এটা প্রত্যাবর্তী চক্র। তারপর 2 নম্বর যে কোশ্চেনটি দেওয়া আছে যে উদ্দীপকের তাপীয় ইঞ্জিনের দক্ষতা 2 গুণ অবলিক 3 গুণ বৃদ্ধি করতে কি ব্যবস্থা অবলম্বন করবে যাচাই করো। তারপরে 3 নম্বরে যেটা আছে যে উদ্দীপকের তাপীয় ইঞ্জিনের দক্ষতা 30% বা 20% এর বেশি হওয়া সম্ভব কিনা যাচাই করো। তো এই প্রশ্নগুলো আমরা এখন এই উদ্দীপক অনুসারে চেষ্টা করব সমাধান করার জন্য। আপাতত আমি বোর্ডটা মুছাই দিচ্ছি। আমরা এই প্রশ্নটার একটি ইমেজ ভিডিওর সঙ্গে সংযুক্ত করে দেব। তো সঙ্গেই থাকো, দেখি আমরা এক এক করে প্রশ্নগুলো সমাধান করতে পারি কিনা। তাহলে আমাদের প্রথম প্রশ্নটি, 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে এবি অংশের কৃতকাজ নির্ণয় করো। আমরা জানি যে কার্নোট চক্রের ক্ষেত্রে এবি অংশটি সমষ্ণ প্রসারণ ঘটে, বিসি অংশে রুদ্রতাপীয় প্রসারণ ঘটে এবং সিডি অংশে সমষ্ণ সংকোচন, আবার ডিএ অংশে হচ্ছে রুদ্রতাপীয় সংকোচন ঘটে। তো এবি অংশে যেহেতু আমাদের আয়তনের পরিবর্তন হয় এবং তাপমাত্রা একই থাকে এবং তাপ গ্রহণ বর্জনের মাধ্যমে ঘটে, সুতরাং এবি অংশে আমরা যে সমষ্ণ প্রসারণের জন্য যে কৃতকাজের সমীকরণ পাই সেটা হচ্ছে, লিখতে পারি আমরা জানি W1 ইকুয়াল টু nRT1 ln V2 ভাগ V1। তো এখানে আমাদের কি কি আছে, এখানে আমাদের আছে যে T1 ইকুয়াল টু হচ্ছে 434 কেলভিন, তারপরে N বলাই আছে 1 মোল, তারপর আমরা V2 পাবো। দেখো এখানে V2 এ যে দেওয়া আছে স্থানাঙ্কের মতো করে, এখানে 10, এখানে হচ্ছে 20, তাহলে V2 হচ্ছে 20, তাহলে এটা হলো আয়তন মিটার কিউব। V1 হচ্ছে 10 মিটার কিউব। তো এই তথ্যগুলো যদি আমরা এই সমীকরণে বসাই তাহলে আমরা এবি অংশে কৃতকাজের মান পাবো। তো শুরু করি। W1 ইকুয়াল টু 1 গুণন, তাহলে আর এর মানটা আমরা কি মুখস্থ, 8.31 জুল মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1, তাহলে 8.31 গুণন
434 লন, আমরা V2 এর মান 20 ভাগ হচ্ছে 10। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা যে মানটি পাই সেটি হচ্ছে 2499.86 জুল। তাহলে এটি হচ্ছে আমাদের এবি অংশে কৃত কাজের সমীকরণ। আমরা অবশ্যই এই মানটি একটি সাইড নোটে লিখে রাখবো, কারণ পরবর্তী অঙ্কগুলো সমাধানের জন্য এটার প্রয়োজন হবে। আমরা এটাও জানি যে এবি অংশে যে কৃত কাজ হয় সেটাই কিন্তু তাপ উৎস থেকে গৃহীত তাপের সমান, অর্থাৎ এটাকেই আমরা কিন্তু Q1 লিখতে পারি। Q1 ইকুয়াল টু W1 ইকুয়াল টু 2499.86 জুল। এটা আমরা মনে রাখবো, আমাদের পরবর্তী অঙ্ক সমাধানের জন্য লাগবে। তাহলে আমাদের তৃতীয় 2 নম্বর যে প্রশ্নটি বলা হচ্ছে যে তৃতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। আমাদের কার্নোট চক্রে আমরা জানি যে এটা সমষ্ণ পরিবর্তন, এটা রুদ্রতাপীয় পরিবর্তন, আবার এটা সমষ্ণ পরিবর্তন। তো রুদ্রতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে যেহেতু তাপের কোনো আদান প্রদান হয় না, তাই এখানে আমাদের এন্ট্রপির কোনো পরিবর্তন হবে না, এন্ট্রপির পরিবর্তন হয় 0 সাধারণত। তাহলে সিডি অংশে যদি আমি এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করতে যাই, তাহলে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে কার্নোট চক্র একটি হচ্ছে প্রত্যাবর্তী চক্র। তাহলে সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে আমরা যে এন্ট্রপির পরিবর্তন পাবো সেটার সমষ্টি হবে 0, পরিবর্তনের সমষ্টি হবে 0। এক্ষেত্রে আমরা ধরে নেই যে তৃতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন ইকুয়াল টু Q2 ভাগ হচ্ছে T2। তাহলে এখানে আমরা জানি, আমরা এখানে এই দুইটা শব্দ ইউজ না করতে পারি, আমরা লিখবো যে আমরা জানি কার্নোট চক্র একটি প্রত্যাবর্তী চক্র। এক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন ds ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে এবি অংশে এন্ট্রপির পরিবর্তন ইকুয়াল টু হচ্ছে Q1 ভাগ হচ্ছে T1। অতএব সত্য অনুসারে ds ইকুয়াল টু আমরা লিখতে পারি Q1 ভাগ T1 মাইনাস Q2 ভাগ T2 ইকুয়াল টু হচ্ছে 0, বা যেহেতু আমরা Q2 ভাগ T2 এর মান বাই করব, তাহলে Q2 ভাগ T2 ইকুয়াল টু হচ্ছে Q1 ভাগ T1 ইকুয়াল টু, আমরা যদি এখন মান বসাই, দেখো আমরা 1 নম্বর অঙ্কেতে Q1 এর যে মানটি পেয়েছি সেটা হচ্ছে 2499.86, আর T1 এর মানটি এখানে দেওয়া আছে 434, অর্থাৎ 434। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা যে মানটি পাবো সেটি হচ্ছে 5.76। এটাকে আমাদের এন্ট্রপির তৃতীয় ধাপে এন্ট্রপির পরিবর্তন নির্দেশ করে। তো এর একক হবে জুল কেলভিন ইনভার্স 1। এটি হচ্ছে অ্যান্সার আমাদের 3 নম্বর প্রশ্নের, এটি হচ্ছে অ্যান্সার। আমাদের গয়ের 3 নম্বর প্রশ্ন না, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নে আমাদের এটি অ্যান্সার। এবার আমরা গয়ের 3 নম্বর প্রশ্নটি সমাধান করব। 3 নম্বর প্রশ্নে বলছে
যে কার্নো চক্রে বা কার্নো ইঞ্জিনের দক্ষতা কত হবে, তাপীয় দক্ষতা। তার মানে আমরা তাপীয় দক্ষতা নির্ণয় করব। এখন একটু অপেক্ষা করি। তাহলে ইঞ্জিনের তাপীয় দক্ষতা কত, এটা এখন আমরা নির্ণয় করব। তো আমরা সকলেই সেটা জানি, যে আমরা জানি যে ইটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস T2 ভাগ T1। এটাকে আমরা শতকরায় নির্ণয় করি, পার্সেন্টেজে নির্ণয় করি, তাহলেই হচ্ছে ইঞ্জিনের তাপীয় দক্ষতা। তাহলে এক্ষেত্রে তো দেওয়াই আছে যে T1 হচ্ছে 434 কেলভিন, আর T2 দেওয়া আছে 350 কেলভিন। এই যে দেখো চিত্রে দেওয়া আছে যে T2 হচ্ছে 350 কেলভিন। এখন আমরা বাইর করব ইটা ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা ইটা ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস, তাহলে T2 এর মান হচ্ছে 350 আর T1 এর মান হচ্ছে 434 গুণন হচ্ছে 100%। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই 19%, অর্থাৎ ইঞ্জিনটি শতকরা 19 ভাগ কার্য সম্প্রদান করে। তো ইঞ্জিনের আমাদের দক্ষতা নির্ণয় শেষ হলো। তো এবার আমরা 4 নং গয়ের 4 পূর্ণচক্রে সম্পাদিত কাজ নির্ণয় করব। তো সম্পাদিত কাজ নির্ণয় করার জন্য আমরা সমাধানের সময় গয়ের 1 নং হতে পাই এবি অংশের কাজ W1 সমান হচ্ছে 2499.86 জুল। আর গয়ের 3 নং সমাধানে আমরা যেটা পেয়েছি এর কর্মদক্ষতা হচ্ছে ইটা ইকুয়াল টু 19%। এটা পার্সেন্টেজ তুলে দিলে আমরা এটা সমীকরণ পাবো 0.19। অতএব পূর্ণ চক্রে সম্পাদিত কাজ W ইকুয়াল টু ইটা W1। তো এই মানটা আমরা বাইর করবো এবার 0.19 গুণন 249986। তো এর সমাধানটি আসবে যেটা ক্যালকুলেশন করলে 474.98 জুল। এটি হচ্ছে অ্যান্সার। পূর্ণ চক্রে সম্পাদিত কাজের অ্যান্সারটি হচ্ছে এটি। এরপর আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করার জন্য অবশ্যই সিডি অংশে বর্জিত তাপের সমীকরণটি আগে বের করে নেব, তারপর বাকি অঙ্কগুলো সমাধান করব। এরপর সিডি অংশে সম্পাদিত কাজ W2 হলে W2 ইকুয়াল টু, আমরা এখানে একটা মাইনাস চিহ্ন ইউজ করব, কারণ এখানে সমষ্ণ সংকোচন ঘটছে। দেখা যাচ্ছে যে আয়তন দেখো 30 থেকে 15তে নেমে আসছে, তাহলে সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে কৃত কাজটি মাইনাস হয়। এম আর T2 লন V4 ভাগ হচ্ছে V3। তো এখানে আমরা লিখব যে V4 হচ্ছে, দেখো এখানে লেখা আছে ডি বিন্দুতে 15 m3, V3 সি বিন্দুতে 30 m3। আর এর মান তো আমরা সকলেই জানি 8.31 জুল মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। এন তো বলাই আছে 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে 1 মোল। তো এক্ষেত্রে W2 ইকুয়াল টু হচ্ছে হোয়াট, তাহলে -1 গুণন 8.31 গুণন T2টা আমাদের লাগবে, T2টা হচ্ছে আমাদের 350 কেলভিন। তাহলে 350 লন V4 এর মান হচ্ছে 15
ভাগ হচ্ছে 30। আমরা এখানে যদি মাইনাস নাও দিই, তারপরেও আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাবে যে লনের ক্ষেত্রে অবশ্যই মাইনাস আসবে, এবং এই ক্যালকুলেশন মানটি যেটা আসবে সেটি হচ্ছে আমাদের 2016.01 জুল। তাহলে এটি হচ্ছে সিডি অংশে সম্পাদিত কাজের মান। এখানে মাইনাস না দিলেও এখানে মাইনাস আসার কারণটা হচ্ছে যেহেতু আয়তনটা আমাদের কমে গেছে এবং সমষ্ণ সংকোচন ঘটছে, সেহেতু সম্পাদিত কাজের পরিমাণ আসবে মাইনাস। এই সম্পাদিত কাজটি হচ্ছে সিডি অংশে তাপগ্রাহকে বর্জিত তাপের সমান, অর্থাৎ আমরা এটাকে Q2 লিখতে পারি। Q2 ইকুয়াল টু হচ্ছে W2। তাহলে আমরা Q2 এর মানটা লিখে রাখি, আমাদের দরকার আছে। তাহলে Q2 ইকুয়াল টু হচ্ছে 2016.01 জুল। আমরা এখানে মাইনাস দিলাম না, একটাই কারণ যে মাইনাস চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে তাপটাকে এখানে বর্জন করা হচ্ছে। ঠিক আছে, এরপর আমরা ঘয়ের প্রশ্নগুলোর সমাধানে যাব। তাহলে আমরা দেখলাম যে ঘ নম্বরের যে প্রশ্নটি 1 এবং 4 মোটামুটি একই ধরনের উত্তর আসবে, প্রশ্ন জাস্ট ভিন্ন। অথবাটা আমরা লিখি নেই, অথবাটা আমরা তো পাবোই, দেওয়াই আছে। আগে বলছি যে চক্রটি প্রত্যাবর্তী কি না। তাহলে আমরা যদি প্রতিটি ধাপে এন্ট্রপির পরিবর্তন আমরা বিশ্লেষণ করে যদি 0 পাই, তাহলে আমরা এটাকে প্রত্যাবর্তী ইঞ্জিন বলতে পারবো। তা চলো আমরা দেখি যে কার্নোট চক্র কি না এন্ট্রপি পরিবর্তনের মাধ্যমে বিশ্লেষণ করো। তো কার্নোট চক্রের এন্ট্রপি, এই চক্রটি কার্নোট চক্র কিনা বা এটা প্রত্যাবর্তী চক্র কিনা, সেক্ষেত্রে আমাদের সমষ্ণ পরিবর্তন, রুদ্রতাপীয় পরিবর্তন, সমষ্ণ পরিবর্তন, আবার রুদ্রতাপীয় পরিবর্তন। তো আমরা একটা জিনিস খুব ভালো করে জানি যে রুদ্রতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে তাপের কোনো আদান প্রদান ঘটে না। আর যদি তাপের আদান প্রদান না ঘটে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা আমাদের পরিবর্তন ঘটে। তাপের কোনো আদান প্রদান না ঘটলে আমাদের এন্ট্রপির পরিমাণটা হচ্ছে শূন্য হয়। তাই রুদ্রতাপীয় পরিবর্তনের যে ধাপ দুইটি আছে, যেমন বিসি এবং ডিএ, এই রুদ্রতাপীয় পরিবর্তনের ধাপে কখনোই এন্ট্রপির পরিবর্তন হবে না, অর্থাৎ শূন্য হবে। তাহলে আমরা এই চক্রে অলরেডি বিসি এবং ডিএ সম্পর্কে জানলাম যে এখানে কোনো এন্ট্রপির পরিবর্তন হয় না। তাহলে পরিবর্তনটা হচ্ছে কোথায়? এবি এবং সিডি অংশ, অর্থাৎ সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন হয়, কারণ এখানে তাপের গ্রহণ হয় এবং বর্জন ঘটে। তাই আমরা 1 নম্বর বা 4 নম্বরের যে সমাধানটি পাই, সমাধান হবে যে এবি অংশে এন্ট্রপি S1 হলে আমরা পাই লিখতে পারি যে S1 ইকুয়াল টু হচ্ছে Q1 ভাগ T1। তাহলে Q1 এর মান আমরা এই যে জানি যে 2499.86, আর T1 এর মান আমরা জানি 434, অর্থাৎ 434। তো এটাকে যদি আমরা ভাগ দেই, তাহলে আমরা যে মানটি পাবো সেই মানটি হচ্ছে 5.76। তাহলে জুল কে ইনভার্স 1। এরপর আমরা বলবো এইভাবে, আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু খাতায় লিখতে হবে যে এই চক্রটির কোথায় এন্ট্রপির পরিবর্তন হচ্ছে আর কোথায় এন্ট্রপির পরিবর্তন হচ্ছে না, এবং কেন হচ্ছে না সেটা উল্লেখ করলে খুব ভালো হবে। তাহলে বিসি অংশে এইখানে আমি লিখবো যে বিসি অংশে যেহেতু রুদ্রতাপীয় প্রসারণ ঘটে, তাপের কোনো গ্রহণ বা বর্জন ঘটে না, তাই এন্ট্রপির পরিবর্তন হচ্ছে শূন্য। তাহলে বিসি অংশে এন্ট্রপি S2 হলে পাই S2 ইকুয়াল টু হচ্ছে শূন্য। এরপর আমরা তৃতীয় ধাপ অর্থাৎ সিডি অংশে যাব। তাহলে সিডি অংশে এন্ট্রপির S3 হলে আমরা পাই, দেখো সিডি অংশের ক্ষেত্রে কিন্তু সমষ্ণ সংকোচন ঘটে, এই ক্ষেত্রে আমাদের এন্ট্রপির পরিবর্তন আছে। তো এন্ট্রপির পরিবর্তন হবে
S3 ইকুয়াল টু হচ্ছে মাইনাস, কেন মাইনাস দিলাম, যেহেতু এখানে সংকোচন ঘটতেছে, তাহলে Q2 ভাগ হচ্ছে T2। তো এখানে আমরা Q2 এর মানটা জানি যে Q2 এর মান হচ্ছে 2016.01 জুল, আর T2 এর মান হচ্ছে 350 কেলভিন। তো মানটা যদি আমরা বসাই তাহলে মাইনাস 2016.07 ভাগ হচ্ছে 350, তো এই মানটি আসবে মাইনাস 5.76, এটা হচ্ছে জুল কেলভিন ইনভার্স 1। তাহলে আমরা সিডি অংশে এন্ট্রপির পরিবর্তন বা এন্ট্রপির মানটি নির্ণয় করলাম। এরপর আমাদের ডিএ অংশ ক্ষেত্রে, ডিএ অংশ যেহেতু কি আমি বারবার বলছি যে রুদ্রতাপীয় সংকোচন, তো রুদ্রতাপীয় সংকোচনের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন হচ্ছে 0। এন্ট্রপি S4 হলে পাই S4 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা দেখলাম যে এন্ট্রপি শুধুমাত্র এবি এবং সিডি এই দুইটি ধাপে হচ্ছে, অর্থাৎ প্রথম এবং তৃতীয় ধাপে ঘটতেছে, বাকি দ্বিতীয় এবং চতুর্থ ধাপে এন্ট্রপির পরিবর্তন হচ্ছে 0। তো এই যে আমরা পাচ্ছি এখান থেকেই কিন্তু আমরা যদি এখন বলি যে তাহলে মোট এন্ট্রপির পরিবর্তন কত, চক্রটির মোট এন্ট্রপির পরিবর্তন আমরা একটু মুছে দিই, উপর থেকে একটু মুছে দিই, তাহলে মোট এন্ট্রপির পরিবর্তন ds ইকুয়াল টু S1 প্লাস হচ্ছে S3। কেন আমি S2 এবং S4 নিলাম না সেটা আমরা বলছি যে এখানে S4 এবং S2 এর মান হচ্ছে 0। তো S1 প্লাস S2, এখন দেখি যদি আমরা মানটা বসাই তাহলে কি দাঁড়ায়, S1 এর মান হচ্ছে 5.76 প্লাস S3 এর মান হচ্ছে মাইনাস 5.76, তো কি আসতেছে 0। তাহলে এন্ট্রপির পরিবর্তনটা আসলো আমাদের 0। তাহলে কোন চক্রে এন্ট্রপির পরিবর্তন যদি 0 হয় সেটা আমরা কার্নোচক্র বলি, সেটাইকে আমরা আবার কি প্রত্যাবর্তী প্রক্রিয়াও বলা হয়। তাহলে আমাদের 1 এবং 4 নম্বরের যে প্রশ্নগুলো ছিল তার আমরা সমাধান দেখতে পেলাম। এরপর আমরা ঘয়ের 2 নম্বর প্রশ্নে যাব। তাপীয় দক্ষতা 2 গুণ বা 3 গুণ বৃদ্ধিতে কি ব্যবস্থা নিতে হবে তা বিশ্লেষণ করো। তো এক্ষেত্রে আমাকে তাপীয় দক্ষতা বা কর্মদক্ষতার যে সূত্রটি আছে সেটা আমরা জানি যে ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 ভাগ হচ্ছে কর্মদক্ষতা আগে নির্ণয় করব, তারপরে আমাকে বিশ্লেষণে যেতে হবে। বিশ্লেষণের সময় আমি যে কথাটি বললাম যে T1 বাড়াইলে কি হবে, T2 বাড়াইলে কি হবে, এগুলো জানি। আমরা জানি যে এটা হচ্ছে 19%, এটা আমরা নির্ণয় করে আসলাম। তো এটাকে যদি দ্বিগুণ করি তাহলে 38% হচ্ছে, ঠিক আছে। তাহলে 38% এর ক্ষেত্রে হয় আমার তাপমাত্রা T2 কে কি করতে হবে, বাড়াইতে হবে, না হলে তাপমাত্রা T1 কে কমাইতে হবে। এখন যদি আমি T2 স্থির ধরি অথবা T1 স্থির ধরি সেক্ষেত্রে কি হচ্ছে, তাহলে দক্ষতা 2 গুণ, অর্থাৎ ইটা ড্যাশ ইকুয়াল টু 2 গুণন 90%, তার মানে আসতেছে আমাদের 38%। ধরি T1 স্থির, অতএব ইটা ড্যাশ ইকুয়াল টু 1 মাইনাস T2 ড্যাশ ভাগ হচ্ছে T1। আমরা T2 ড্যাশ ধরলাম কেন, যে এই ক্ষেত্রে আমাদের তাপমাত্রাটি অবশ্যই পরিবর্তন হবে। তাহলে বা 38% ইকুয়াল টু 1 মাইনাস, এটাকে T2 ড্যাশ নিলাম, আর T1 এর মানটা আমরা জানি 434।
তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 38 100 ইকুয়াল টু 1 মাইনাস T2 ড্যাশ 434, বা এটাকে লেখা যায় যে T2 ড্যাশ ইকুয়াল টু আমাদের লিখতে পারি 434 ইকুয়াল টু 1 মাইনাস 38 বাই হচ্ছে 100। তো এই মানটা আমাদের কি আসতেছে যে T2 ড্যাশ ইকুয়াল টু, তাহলে আমরা T2 ড্যাশের যে মানটি পাইলাম 269.08 কেলভিন, আর আমাদের T2 ছিল কত 350। আমি যেটা বলছিলাম যে এর আগে T2 এর মানটি আমাদের কি করতে হবে, T2 এর মানটি আমাদের কমাইতে হবে। কমাইতে T2 এর মানটি যদি আমরা কমাই তাহলে সেক্ষেত্রে আমাদের ইটা এর মানটি 38% পেতে পারি, অর্থাৎ দ্বিগুণ পেতে পারি। এইভাবে আমরা 2 গুণ 3 গুণ বৃদ্ধি করতে পারি। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমরা গুণ করে দেখি যে কর্মদক্ষতা 100% হয়ে যাচ্ছে, তাহলে আমরা জানি যে ইঞ্জিনের কর্মদক্ষতা কখনোই 100% হতে পারে না। তো তখন আমরা এই গাণিতিক ব্যাখ্যা দিয়ে ইটা এর মানটাকে গুণ করে যখনই দেখবো যে 100% হয়ে গেছে, তখন আর আমাদের কোনো কাজ নেই। আমি সরাসরি বলে দেবো যে কোনো ইঞ্জিনিয়ার কর্মদক্ষতা 100% হতে পারে না, সুতরাং এটা সম্ভব নয়। এক কথায় উত্তর শেষ। এরপর আমরা পরবর্তী প্রশ্নের সমাধান, এর বাকি অংশটুকু আমরা দেখব। এবার যদি আমাদের T2 স্থির থাকে, তো দেখি যে T2 যদি স্থির থাকে তাহলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটে। T2 স্থির, তাহলে এই ক্ষেত্রে আমাদের T1 পরিবর্তন হবে। তাহলে আমাদের মানটি কি আসবে, যে মান 38%, 1 মাইনাস, তাহলে T2 এর মান আমি 350 বসাইলাম। এবার আমরা T1 ড্যাশের মান বের করব। তাহলে বা 38 ভাগ হচ্ছে 100, 1 মাইনাস 350 ভাগ হচ্ছে T1 ড্যাশ, বা 350 T1 ড্যাশ ইকুয়াল টু 1 ভাগ 38 বাই হচ্ছে 100। তো এইখান থেকে আমরা লিখতে পারি যে বা T1 ড্যাশ ইকুয়াল টু হচ্ছে 350, তাহলে 1 মাইনাস 38 ভাগ হচ্ছে 100। এটাকে ক্যালকুলেশন করলে যে মানটি পাই সেটি হচ্ছে 564 ইকুয়াল টু 0.52 কেলভিন। তাহলে 564.5 মানে 52 কেলভিন, এটাই হচ্ছে T1 ড্যাশ। অর্থাৎ তাপ উৎসের তাপমাত্রা হইতে হবে, তাপ উৎসের তাপমাত্রা কি করতে হবে, বাড়াইতে হবে। তাহলে তাপ উৎসের তাপমাত্রা যদি আমরা বাড়াই এবং তাপগ্রাহকের তাপমাত্রা যদি আমরা কমাই, সেই ক্ষেত্রে আমরা এই ইটা এর মানটি 2 গুণ বা 3 গুণ পাবো। তাহলে এই হলো আমাদের অঙ্ক। এরপর আমরা ঘয়ের 3 নম্বর সমস্যার সমাধানে যাব। তো আমরা এবার তাপীয় দক্ষতা বা ইঞ্জিনের দক্ষতা 30% বা 22% এর বেশি হবে কিনা তা বিশ্লেষণ করো। এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করার সময় তোমরা উদ্দীপকে দেখবা যে T2 অনুপস্থিত। তার মানে এই অঙ্কটি সমাধান করার জন্য আমাকে আগে T2 এর মানটি বাইর করতে হবে, তারপর তাপীয় দক্ষতা 30% বা 22% এর জন্য আবার T2 কত হয় সেটা বাইর করে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা এর অ্যান্সারটি পাবো। তো T2 এর মান বের করার জন্য আমরা সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কি থাকে, স্থির। তাহলে সিডি অংশে তাপমাত্রা কি থাকে, স্থির। তাহলে তাপমাত্রা পরিবর্তন কোথায় হয়, রুদ্রতাপীয় অংশে। তাহলে বিসিটি হচ্ছে রুদ্রতাপীয় অংশ। তাহলে বিসি অংশে আমরা সি বিন্দুতে যে তাপমাত্রাটি পাবো সেটাও ডি বিন্দুতেও একই থাকবে। তাহলে বিসি অংশে যেহেতু রুদ্রতাপীয় প্রসারণ ঘটে, তাহলে রুদ্রতাপীয় সূত্রের মাধ্যমে আমরা T2 এর মানটি বের করে নেব। তাহলে বিসি অংশে তাপমাত্রার
পরিবর্তন T2 হলে এখানে T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে T2 V2 গামা মাইনাস 1। তাহলে এখানে আমরা মানগুলো নির্ণয় করতে পারি যে এখানে T1 ইকুয়াল টু হচ্ছে 434 কেলভিন, তারপরে V1 ইকুয়াল টু, দেখো বি থেকে সিতে নামতেছে, তাহলে বি বিন্দুতে আয়তন কত 20, তারপরে V2 ইকুয়াল টু হচ্ছে কত 30 মিটার কিউব। T2 ইকুয়াল টু আমরা ওয়াট নির্ণয় করব, তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে গামা এর মান কত হবে? আদর্শ গ্যাসগুলোর ক্ষেত্রে গামা এর মান হচ্ছে 1.4। তাহলে এই যে আমাদের 3 নম্বর প্রশ্ন যে 30% বা 20% এর বেশি হবে কিনা, এক্ষেত্রে অবশ্যই গ্যাসটির কথা বলা থাকবে যে এক পারমাণবিক হবে, দ্বিপারমাণবিক হবে না বহু পারমাণবিক হবে। তো আমরা দ্বিপারমাণবিকের ক্ষেত্রে নির্ণয় করি, তাহলে T2 এর মানটা এখানে আমরা বাইর করব যে বা T2 ভাগ T1 ইকুয়াল টু V1 ভাগ হচ্ছে V2 গামা মাইনাস 1। তাহলে বা T2 ইকুয়াল টু আমরা লিখতে পারি V1 ভাগ V2 গুণন হচ্ছে T1, এখানে গামা মাইনাস 1। তাহলে আমরা এই মানটি এখন বসাই, তাহলে V1 এর মান হচ্ছে 20 আর V2 এর মান হচ্ছে 30, গামা এর মান 1.4 মাইনাস 1 গুণন, তাহলে T1 এর মান হচ্ছে 434। এটাকে ক্যালকুলেশন করলে 369.02 কেলভিন পাই। তাহলে তাপগ্রাহকে তাকে 369.02 তাপমাত্রা বর্জন করতে হবে। এটি হচ্ছে আমাদের এই যে উদ্দীপক আছে সেই উদ্দীপক অনুযায়ী আমরা এই তথ্যটি পেয়ে থাকি। এবার দেখব যে কর্মদক্ষতা 30% বা 22% করার জন্য আমাদের তাপগ্রাহকে কতটুকু তাপ বর্জন করতে হবে। আমরা একটু মুছে নেই, তাহলে ধরি যে কর্মদক্ষতা এটা সমান 30%, এর জন্য আমরা T2 ড্যাশ পরিমাণ তাপমাত্রা তাপগ্রাহকে বর্জন করব। এখন এই T2 ড্যাশের মান বের করে আমরা T2 এর মানের সঙ্গে তুলনা করব। তাহলে T2 এর মানটি আমি লিখে রাখি, T2 ইকুয়াল টু হচ্ছে 369.02 কেলভিন। অতএব এটা ইকুয়াল টু 1 মাইনাস T2 ড্যাশ ভাগ হচ্ছে T1, তাহলে বা 30% আমরা 30% জন্য প্রমাণ করি আগে। 30% ইকুয়াল টু 1 মাইনাস T2 ড্যাশ, আমরা এটাকে 434 নিলাম, তাহলে বা এটা আরো সুন্দর করে লেখা যায় T2 ড্যাশ ইকুয়াল টু 434 ইকুয়াল টু 1 মাইনাস 30 ভাগ 100। এটা T2 ড্যাশ ইকুয়াল টু আমরা যে মানটি পাই সে মানটি আমরা বাইর করব, 1 মাইনাস 30 ভাগ হচ্ছে 100 গুণন হচ্ছে 434। তাহলে বা এটাকে আমরা এটা এইভাবে না দিয়ে এটা বা দিয়ে দিতে পারি। T2 ড্যাশ ইকুয়াল টু যে মানটি আসতেছে, দেখো কত আসছে, 100 থেকে যদি আমরা 30 বাদ দেই তাহলে মানটি আসতেছে আমাদের 100 থেকে 30 বাদ দিলে 70 ভাগ হচ্ছে 100 গুণন হচ্ছে 434। তো এটাকে
আমরা ক্যালকুলেশন করলে যে মানটি পাবো সে মানটি দাঁড়াচ্ছে তাহলে T2 ড্যাশের যে মানটি পাচ্ছি সেটি হচ্ছে 303.8 কেলভিন T2 ড্যাশ, আর T2 এর মানটি পাচ্ছি কত 369.02। অর্থাৎ আমাদের এই উদ্দীপকের যে কার্নো চক্রটি আছে সেই অনুযায়ী সে সর্বনিম্ন এত তাপ বর্জন করতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে 30% জন্য তাকে বর্জন করতে হবে 303, কিন্তু আদৌ এটা সম্ভব নয়। তাই কর্মদক্ষতা 30% এর বেশি হবে কি না এই প্রশ্নের উত্তরটি আমরা পেয়ে গেছি। আসলে কর্মদক্ষতা 30% এর উপরে হবে না। 30% বা এর উপরে যেতে গেলে তার তাপগ্রাহকের তাপমাত্রা 303 হতে হবে, কিন্তু আমরা এখানে পেয়েছি যে T2 এর মান হচ্ছে 369, এর কম হচ্ছে না। তো আমাদের এই প্রশ্নের যথার্থ উত্তরটি আমরা পেয়ে গেলাম। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার আমরা এন্ট্রপি সংক্রান্ত যে সৃজনশীলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।